নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহে ছাত্রছাত্রীদের সুরক্ষায় স্কুলের পাঠদানের সময়সূচি রদবদলের নির্দেশ শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। 11 জুন থেকে নতুন সূচি কাছাড়ে। শ্রীভূমি শহরের বিবেকানন্দ পল্লীতে বিষ খাইয়ে কুকুর হত্যা, থানায় মামলা। কাছাড়ে সিলিন্ডার থেকে ৪৫ কোটি টাকার ১.৫ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৪। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাকবাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল বিডিএফ এবং বিএনএস। সোনাবাড়ি ঘাটে বন্যার জমাজলে ডুবে মৃত্যু শিশুর, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। এবারে সংবাদ বিস্তারিত। প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্কুলসমূহের সময়সূচি রদবদল হতে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার টুইট করে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জেলা শাসককে স্কুলের পাঠদানের সময়সূচি রদবদলের নির্দেশ দিয়েছেন। ভারী বৃষ্টিপাতের পর গত এক সপ্তাহ ধরে রাজ্যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড রোদ আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে সকালবেলায় অপেক্ষাকৃত সহনীয় তাপমাত্রায় সময় শিক্ষা গ্রহণে সহায়তা করতে কাছাড়ের জেলাশাসক এক নির্দেশে 11 জুন থেকে কাছাড় জেলায় নতুন সময়সূচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল 7:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির সকাল 7:30 থেকে দুপুর 12:45 পর্যন্ত এবং উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি সকাল 7:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। একটার পর আরেকটা কুকুরকে হত্যা করা হচ্ছে একটি এলাকায়। কুকুর হত্যা নিয়ে আতঙ্কিত জনগণ। কেন হত্যা করা হচ্ছে কুকুর? শ্রীভূমি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় আছে একটি কালী মন্দির। কয়েক বছর আগে মন্দিরে হয়েছিল চুরি। সেই সময় থেকে মন্দিরের কয়েকটি কুকুর পোষা হয়েছিল। গতকাল 5 থেকে 6টা কুকুরকে বিষ খাইয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলা দায়ের করা হয় সদর থানায়। মামলা দায়ের করার পর এসে প্রত্যক্ষ করেন পশুর বড় বড় হাড় ফেলে রাখা হয়েছে। এই হাড়গুলো কুকুরের না, এলাকায় শান্তি নষ্ট করার একটা পরিকল্পনা করছে দুষ্ট চক্ররা বলে অভিযোগ উত্থাপন করেন এলাকার জনগণেরা। আমরা বিবেকানন্দ সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীর সাধারণ হিন্দু নিরীহ নাগরিক। আজকে সকাল থেকে আমরা দেখতে পাই আমাদের মা কালীর মন্দিরের অনেকগুলো কুকুর আমরা পোষা হয়। একবার কি হয়েছিল, মন্দির চুরি হয়েছিল, তারপর থেকে আমরা মন্দিরে কুকুর পুষি। হ্যাঁ, তারপর দেখা যায় সকালবেলা একটা কুকুর মারা গেছে, একটা মারা গেছে। আমরা মনে করেছি এগুলো কি সাধারণভাবে মারা যেতে পারে। তারপর সন্ধ্যা হতে রাত হতে প্রায় 5-6টার মতো কুকুর প্রায় মরে গেছে। 2-3টে এখনো আধমরা অবস্থা আছে। কিছু পাড়া প্রতিবেশীর লোকেরা তেঁতুল জল যে আছে কিছু সুস্থ করা হয়েছে। আর এই গল্লিতে কিছু কিছু দুষ্কৃতীদের আনাগুনা, হয়তো এদের আনাগুনাতে এই আমাদের এই সার্মেয়গুলো থাকার জন্য ওদের কোনো অসুবিধা হতে পারে। তার জন্য ওইগুলোকে হয়তোবা কেউ কোনোভাবে কোনো বিষাক্ত পদার্থ দিয়ে কিংবা মারার চেষ্টা করেছে ওদেরকে। কিছু কিছু লোক আছে পাড়াতে, এরা ভিন গ্রহের বলবো আমি। এরা কুকুর দেখলেই ও কারণে কুকুরকে ঝিম মারে, পাথর ছুঁড়ে, যা ইচ্ছা তা ব্যবহার করে। ছোট বাচ্চা ছিল কুকুর এটাকেও মেরেছে। এর আগে অনেকবার ঘটনা হয়েছে আমাদের পাড়াতে এরকম। আমরা তখন প্রশাসনকে, এনজিওদেরকে জানিয়েছি, যথাযোগ্য কিছুই হয়নি। তারপর আমরা আসার পরে আর এই জায়গাতে কিছু বাজে নেশার জিনিস বিক্রয়ের একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। লোক, অপরিচিত লোক দেখা যায়। আর কিছু বাড়িতে দেখতে সন্দেহজনক মানুষের বসবাস সেখানে হয়েছে। তার জন্য কিংবা এই সারমেয়গুলোকে, নির্মম অবলা প্রাণীদেরকে মারা হয়েছে। তারপর আমরা থানাতে যাই, গিয়ে প্রশাসনের কাছে বিচার আমরা জানিয়ে আসার পরে যখন আমরা এই বডিটা, এখানে কুকুরের বডিটা ফালানো, তার সামনে কিছু বড় বড় পশুর হাড় দেখতে পাই। এই পশুর হাড়গুলো এইখানে পড়ে আছে পুরো পাড়ায়। এই পাড়াটা হচ্ছে হিন্দু এরিয়া। আগে এই পাড়াটা পুরো হিন্দু এরিয়া ছিল। তারপর কিছু কিছু হিন্দু লোক বাড়িঘর বিক্রি করে গেছে এখান থেকে। এই জিনিসগুলো দেখে তারপর এই মাত্র দেখতে পেলাম। দেখতে আমরা এগুলো এখানে তো
কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে ফেলেছে। গিয়েছিলাম কুকুরের বিচার দিতে, তারপর আসার পরে বডি দেখে দেখি আমরা আরে একটা বডি ছিল এখানে কুকুরের, এটা দেখি এসে নেই, পুরো মৃত। এইভাবে খুঁজাখুঁজি করার পর আমরা বড় বড় হাড় পশুর দেখতে পাই এই জায়গাতে। এখন কি হতে পারে, হয়তো উদ্দেশ্য প্রণীতভাবে কেউ এই এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলাকারী কিছু ল্যান্ড মাফিয়া বলতে পারেন, এগুলো নজর পড়েছে পাড়ায়, তার জন্য হয়তো এগুলোকে এইভাবে করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার জানিয়েছি এটার উপযুক্ত তদন্ত হওয়ার জন্য। আর যদি আমরা 24 ঘন্টার ভিতর উপযুক্ত বিচার না পাই, তাহলে আমরা সমস্ত শহরের পশুপ্রেমীদের নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার প্রয়োজন আমরা এই অবলা জীবগুলোকে ন্যায় পাইয়ে দিতে। শহরের অনেক জায়গা দেখা যায় এইভাবে কুকুর মরা, অনেক সময় রাস্তার সাইডে ইচ্ছাকৃতভাবে কুকুরের উপর দিয়ে গাড়ি উঠিয়ে যায়। আমরা এটাই বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা সব পশুপ্রেমীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ গতকাল ড্রাগসের বিরুদ্ধে 2টি পৃথক পৃথক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। দেখুন সবিশেষ। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে পুলিশ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2টি অভিযান চালিয়ে 45 কোটি টাকার প্রায় 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। চোরা কারবারিরা সিলিন্ডার ইয়াবা ট্যাবলেট বহন করছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম চুক্তির ফসল এই ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হবার পরিপ্রেক্ষিতে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, যার পরিপ্রেক্ষিতে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কিন্তু ঘটনার প্রায় 1 মাস অতিবাহিত হবার পরও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তার তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ। গত 19 মে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। তারপর এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেননি, উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন। আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফ এর তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বশে করে ফেলেছেন। আমরা অপেক্ষা করেছি 1 মাস যে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু সেই ক্ষমা তিনি চাননি। ফলে আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফ এর পক্ষ থেকে এবং বরাক নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে বরাক নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই মামলাটা দায়ের করলাম। এর আগেও আরেকজন ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী একই কথা বলেছিলেন, তখনও আমরা মামলা দায়ের করেছিলাম। এটাকে সামনে রেখে আমরা আজকেও মামলা দায়ের করলাম। আমরা আশা করব যে পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন, যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন। এভাবে কোনো জাতিকেই উদ্দেশ্য করে এর মন্তব্য করা উচিত নয় আমার মনে হয়। তারপরও এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন 19শে মে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি, আজ অব্দি পালন করে আসছি। যদিও এটার কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে, কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি, আবেদন জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, এবারও সেরূপ করছি। কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে, আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে। তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সেনা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন। যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাং, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা,
এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। আজকে তাই আমরা যৌথভাবে আজকে আইনের শরণার্থী হয়ে দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমাপ্রার্থী হতে হবে। উনাকে অবিলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করেন, গ্রেপ্তার করেন, করে উনাকে আমাদের কমসে কম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমসে কম উনি যদি দুইটা কথা বলে ক্ষমাপ্রার্থী হন তো আমরা সন্তুষ্টি নেব। বন্যার জমাজলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। সোমবার দুপুর 12টা নাগাদ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়দার আলী লস্করের 10 বছর বয়সী ছেলে তানিজ আহমেদ লস্করের জলে ডুবে মৃত্যু হয়। দেখুন সবিশেষ। বাড়ির অদূরে বন্যার জমা জলের পাশে খেলাধুলার সময় নেমে আসে এই অঘটন। হাবুডুবু খেতে দেখেন তার সঙ্গীরা। চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার কার্যে। উদ্ধারও হয় সেই খুদে। স্থানীয়রা তার প্রাণ ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হন। আকস্মিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া। খবর দেওয়া হয়েছে রাঙ্গিরখাড়ি পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গিরখাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে আগামীকাল সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেবে পুলিশ। হাইলাকান্দি জেলার বর্নি ব্রিজ জিপির 9 নম্বর ওয়ার্ডের সরকারি ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় সরকারি বিএলও রামু রবিদাস, হিরালাল রবিদাস ও অরুণ কৈরি নামের 3 ব্যক্তি প্রতিবাদী আব্বাস উদ্দিনকে বেধড়কভাবে লোহার অস্ত্র দিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় ও মানি ব্যাগটিও হারিয়ে যায়। পরবর্তী সময়ে আহত অবস্থায় আব্বাস উদ্দিনকে পরিবারের সদস্যরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং এ মর্মে মেহেরপুর থানায় মামলা দায়ের করা হয়। চিকিৎসারত আহত আব্বাস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের কাছে বিষয়টির তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের দাবি করেন। আপনারা দেখেছেন আমি রিলিফ ছিল না যার কারণে আমি বলে আমার মোবাইল ভাঙা হচ্ছে, মার দাঙ্গা করা হচ্ছে আমার সাথে এখানে ডেকে আমাকে দোকানে চাল দিবে বলে ডেকে এখানে মার দাঙ্গা করেছে আমাকে। জিজ্ঞাসা করলাম কারণ কি, উনি বললো আমি সকালে একটা দুর্নীতি হতেছিল রিলিফ বিতরণ করার সময়, ওই রিলিফের কিছু কাজ মানে দুষ্টমি হয়েছিল, মানে রিলিফ জায়গায় পৌঁছেছিল না। গতিকে আব্বাসে একটা ভিডিও বানিয়ে ভিডিওটা আপলোড দিয়েছিল। এই আপলোডের প্রতিশোধে বিএলও রানু রবিদাস বলে ব্যক্তি আব্বাসকে একলা পেয়ে মারধর করেছে, তাও বেলচা দিয়ে মারধর করেছে। আমরা এটা সঠিক বিচার চাই, আর না হলে বারনিবির জিপির মধ্যে আগুন লাগিয়ে দিব বলছি। আজকে যদি ন্যায্য কথা কইতে এই জাতীয় আগা চায় যে ভবিষ্যতে আমরা কিতা করতাম যদি পদক্ষেপ নেই না সে হইলে আমরা পদক্ষেপ নিব রানু রবিদাসর যদি অ্যাকশন লওয়া হয় না তে আমরা অর্ডার দেবো হোক, আমরা অ্যাকশন লইতে 1-2 ভিতরে লইলাম, সময় লাগছে না। আমার এখন 74 বছর বয়স চলে, এখন বর্তমানে আমি 18 বছর মতো হয়েছি। 200 সরকার বাদুরে চাই যে আমার উঠাইয়া নেজ দিয়েছে আমি লাগিয়ে আর প্রস্তুত আছি। আর নইলে একটা বিচার লাগে, বিচার চাই আমরা। আর আমার হলো অরুণ মাস্টারে কইছেন যেন তাইনিটা বিচার করে দিবা, যার ফলে আমরা সামান্য সময় জম লইছি। যদি আমরা এরা যদি মেডিকেল করানি না হয় তাহলে ইলেকশন লইব, এগুলো মেডিকেল করানি হইতো। আর যদি রানু রবিদাসে বা ওগু তারা মেডিকেল করো আর এর ফলে নাইলে রানু মারা হয়েছে, চাউর দেওয়া হয়েছিল না বলে আমাকে এখানে ডেকে মারা হয়েছিল। চাউর দেওয়া হয়েছিল না, আমাদের বন্যা প্লাবিত এলাকায় চাউল দেওয়া হয়েছিল না বলে আমি অভিযোগ করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে। আর আমাকে একটি এখানে ডেকে হঠাৎ করে মারধর করা হয়েছে এবং সরকারি কর্মচারী আমাদের বিএলও গুন্ডামি দেখিয়ে বেলচা দিয়ে আমাকে আঘাত করা হয়েছে এবং আমাকে গালিগালাজও করা হয়েছে। জানি না নামটা বলুন দাদা। সরকারি কর্মচারীর নাম হচ্ছে রানু রবিদাস, 9 নম্বর ওয়ার্ডের রানু রবিদাস। আমাকে খুব জোরে বেলচা দিয়ে আঘাত করা হয়েছে। মেডিকেলে গঙ্গুর মেডিকেলে অ্যাডমিট রয়েছি। যারা আমাকে আঘাত করেছেন ওনারা নিশার দিন ঘুরে বেড়াচ্ছেন। আমি
সমাজের উন্নতির জন্য, সমাজের দুর্নীতির জন্য হামেশা কথা বলে এসেছিলাম। আর গত দুদিন আগেও আমি সমাজের অন্যায় বিরুদ্ধে দু চারটি কথা বলে দিয়েছিলাম, যার কারণে আমাকে প্ল্যান করে ডেকে আমাকে খুব জোরদারভাবে মারধর করা হয়েছে, গলা চেপা হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো ন্যায় বিচার পাইনি। এমনভাবে আমাকে প্ল্যান করে ডেকে মারধর করলেন। আপনারা ন্যায় বিচারটা করবেন। একজন শিক্ষক হয়ে বাচ্চাদেরকে সমাজে কী শিক্ষা দেবেন? উনি সমাজের সাথে অন্যায় অত্যাচার করছেন, মারধর করছেন। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। এক মাস ধরে জলহীন কাছাড়ের কৃষ্ণপুর, প্রতিবাদী জনতার পথ অবরোধে উত্তাল এলাকা। এক মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কাছাড়ের রানীঘাট এলাকার কৃষ্ণপুর ভৈরবনগরের প্রায় 4 শতাধিক পরিবার। কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে জল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন সবিশেষ। তীব্র গরমে জনজীবন নাকাল, ঠিক সেই সময় নিত্যদিন জলের জন্য সংগ্রাম। জল চাই, জল দাও, এই স্লোগানকে সামনে রেখে খালি কলসি হাতে তারা শিলচর কালাইন রোড অবরোধ করেন, যার ফলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে তাদের দাবি অবিলম্বে 285 নম্বর কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম মেরামত করে সুপেয় জলের সরবরাহ চালু করতে হবে, নচেত আন্দোলন আরও তীব্রতর হবে। জিপির অন্তর্গত 285 নম্বর পিএইচি আজ বিগত এক মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে ইয়কল আছে জল কনজিউমার সকল আছে অতটুক মানে ভুক্তভোগী জলের কারণে অনেক পরিবারের বাচ্চাইন বয়স্ক মুরব্বী এই জলের কারণে রোগে আক্রান্ত আছে। আজ বিগত এক মাস থাকেন আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকেন কোনো রেসপন্সিবল নাই। আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকলের লগে যোগাযোগ করা হয়েছে, তারাও কোনো রেসপন্স দেন না। বোঝা যায় যে এখান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই। যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আর যদি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা, তাহলে আমরা অন্য পদক্ষেপে যাওয়ার চিন্তাধারা করব। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা এই জনসাধারণের তরফ থেকে আমরা দিকে দৃষ্টি আকর্ষণ করার লাগে অনুরোধ করি আর যে আসাম সরকারের কোটি কোটি টাকা জল জীবন মিশনের লাগেন খরচ করার এবং জল জীবন মিশনও মানে ব্যয় করার, কিন্তু এই টাকাটা খরচ করার পরেও যে যারা হিতাধিকার আছে বা পাবলিক যারা আছে যে পাবলিকে এই ফ্যাসিলিটিটা পার না। এর জ্বলন্ত উদাহরণ আমরা এই 285 নম্বর পেয়েছি। যদি এটারে যদি প্রমাণিত করতে হয় সরকার থাকি আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, আমরা কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে তাই যদি আইয়া একটা তদন্ত করেন তো এইখানের যে অবস্থা আছে বাস্তবায়ন আছে কিনা তার নিজে প্রমাণ। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন 121 নং নিয়াইরগ্রাম বাকপুর জিপির সভানেত্রী চয়ন করতে জিপি সদস্যা আফিয়া বেগম লস্করকে সমর্থন জানালেন 5 জন সদস্য। এবার প্রথমবারের মতো নির্বাচিত গ্রুপ সদস্যরা জিপি সভাপতি কিংবা সভানেত্রী চয়ন করবেন। সভাপতি বা সভানেত্রী চয়ন করা হবে আগামী 21 জুন থেকে 30 জুনের মধ্যে, কিন্তু ভোট গণনার পর থেকে জিপি সদস্যদের সমর্থন আদায় করতে মাথার ঘাম পায়ে ফেলেছেন জিপি সভাপতি সভানেত্রী প্রার্থীরা। এদিকে 121 নিয়াইরগ্রাম বাকপুর জিপির সভানেত্রী পদের দৌড়ে অনেকটাই অগ্রগতি লাভ করেছেন প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলাম লস্করের ভাতৃবধূ আফিয়া বেগম লস্কর। সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন অন্য 5 জন জিপি সদস্যরা। সভাপতি নির্বাচন করার জন্য আমরা বাকি 5 জনের ইউনিয়নের সভাপতি নির্বাচন করেছি। ওয়ার্ড নম্বর 3 হ্যাপি বেগম লস্করকে আমরা আশা রাখি ভালো সংখ্যা সভা থেকে উন্নয়নের জন্য সকল সুবিধা পাইবা আসবে। বেশি ভালো হইব তখন আশা হইয়া আপনার সভাপতি নির্বাচন হয়েছে। আফিয়া বেগম লস্করকে সভাপতি করলাম। গ্রামের কাজকর্ম ভালোভাবে চালাবেন আমরা সবাই আশা রাখি। আপনাদের সবাই দোয়া এবং আশীর্বাদ রাখবে। আজকে আমরা সবাই আমি সব নিয়ে চলতাম সকল আমার বাড়ানো আমি তারা ধন্যবাদ জানাই সকল মুরব্বীগণকে আর সকল মুরব্বীগণকে আমি ধন্যবাদ জানাই। যেটা হয়েছে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের একটা কথা আছে যে ব্যক্তি বাঁচাও ব্যক্তি পড়াও, কথার সঙ্গে মিলিত আমরা একটা এমন সুন্দর হয়েছে আমাদের গ্রামে এবং জেলা পরিষদেও। আমি প্রতি গর্বিত যে আমাদের জেলা পরিষদ একজন আমরা লেডিস পেয়েছি, আর আমাদের সভানেত্রীও আমাদের আপনাকে সিলেক্ট করেছি, উনিও একজন লেডিস, উপসভাপতিও লেডিস। আমরা মানে এটা প্রমাণ হয় যে আজকাল মেয়েরাও আগে বাড়ানি লাগিয়া মেয়েরা সাহস দেওয়া লাগে, মেয়েরা শক্তি শোনাইতে পারে।
গ্রামে কিন্তু এটা বেশ মানন্য মানুষে যে মেয়েরা কিছু করতে পারে না, এই না সেই না, এটা বেজান মাথায় ওটারে আজকে ক্লিয়ার হইলো যে জিনিস আসলে মেয়েরারে সম্মান দেওয়া লাগে, মেয়েরাও সব কিছু করতে পারে। আর আমরা 6 জনের মাঝে একজন আজকে সভানেত্রী আর একজন উপসভানেত্রী করছি। সভানেত্রী হইল আমার 3 নম্বর গ্রুপের আফিয়া বেগম লস্কর, সভাপতি আমাদের হুমা বেগম বড় ভাইয়া। আর ওনাদেরকে নিয়ে আমরা আগামীতে যে 5 বছর আছে খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবো আর খুব সুন্দর হইব। আর আরো 60 জন আমাদের সদস্যরা রয়েছেন বাকি, এরারেও আমি আহ্বান করি আর আশা রাখি যে এরাও আমাদের সঙ্গে এড হইবা আর এরা নিয়ে 10 জনে মিলিয়ে সুন্দর করে জিপিটা চালাই। পাহাড়ি জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে 60 থেকে 70 বিঘা কৃষি ক্ষেতের ফসল আদি ধুয়ে মুছে গেল। বন্যায় বিপন্ন বরখলার কৃষকরা, বিধায়ক নীরব। ফের সামনে এলো করালগ্রাসী বন্যায় বরখলার কৃষকদের হাহাকার পরিস্থিতির ছবি। দেখুন সবিশেষ। জাটিঙ্গা নদীর আগ্রাসী বন্যায় বড়খলার ঘোড়ামারা আরিকল এলাকার কৃষকেরা বিপন্ন। শাক সবজি, মরিচ, বেগুন সহ বিবিধ ফসল ধুয়ে মুছে সাফ। এতে অসহায় পরিস্থিতির মুখে কৃষকেরা। প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপর ফলনকৃত সবুজ শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি সাহায্য পাচ্ছেন না। একদল স্বার্থান্বেষী লুটে পুটে নিচ্ছে সব। তাদের অভিযোগ শুধু কৃষি জমি নয়, জাটিঙ্গা নদীর করালগ্রাসী বন্যায় মানুষের ঘরবাড়িও নদীর তলায় তলিয়ে গিয়েছে। সঠিক সময় যদি বাঁধ ভাঙন মেরামত করা হতো তাহলে আজকের এই বিপত্তি ঘটত না। বড়খলা জিপির ঘোড়ামারার বাসিন্দা আব্দুর রহমান বরভুইয়া এবং তার কন্যা এনাম উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে বলেন, আমরা কৃষি ক্ষেতের উপরেই নির্ভরশীল। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা ফসল এইভাবে ধ্বংস হয়ে গেল। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ সহ সরকারি সহায়তা পাইয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এগুলোর মধ্যে আমরা সব কৃষিজীবী মানুষ, সবে খেতপাত করেন। এখন জাটিঙ্গার ফ্লাইটে আইয়া সব খেত কৃষি নিচে কি জন 4 বিঘা 5 বিঘা করি জনের টোটে 70-80 বিঘা জায়গা হইব সব নিচে কি টাইম মতো যদি গাঙ্গর প্রোটেকশন দেওয়া হইতো এই ক্ষতিগ্রস্তি হইল না আনে, মনে করো গড় বাড়ির ক্ষতিগ্রস্তি হইল না আনে। আর খেতর তো বেজান হয়েছে। এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করি আর সাহায্য করার লাগিন। আর মনে করো MLA অকল আসেন, আমরা MLA মিসবাউল ইসলাম লস্কর, তাই তো মনে করো বয়াজি লস্কর, তাই তো আর আইন না দেখা দেখি করেন না। আর এপি অকল আসেন, পঞ্চায়েত অকল আসেন, জেলা পরিষদ আসেন, সেও মানে এদিকে দেখুন না। ইয়া গুড়ামারা আর এখন এটা হইলো বহুত পুরানা গাঁও, 70-80 বছর হয়ে যার। দাদা সকল আইবার, বাপ সকল আইবার। গুড়ামারা গ্রামের রাস্তা পর্যন্ত হয়েছে না, একবারে খেয়াল করেন না। কিন্তু বুট আইলে তো লাইন ছাড়েন না। ওখান সরকারের কাছে আমি আবদার করি আর সরকারে ওখান পদক্ষেপ লইবার লাগিন। ডিসি মহোদয়ের কাছে আবদার করি আর ওখান দেখাবার লাগিন বা আমরা ইনকোয়ারি করবার লাগিন। সবটাই পুরানা গাঁও হইলো গুড়ামারা, ইনকোয়ারি করে দেখো কোদিন ওয়াই নাতে আমরা মানে কইবা এটা আমরা মিশা কই আর ক্ষেত্রে ক্ষতিগ্রস্তি হয়েছে আবদার জানাই আর আমরা। আমার ছোট বাচ্চা একবু আর আমার বাবাও অসুস্থ, আমি বাবার বাড়ি আসি। আমিও তার ইন্দার করিয়া এই ডুবাই কান এই ও তারে ডুবা নিচে গড়ে 1-2 বিঘা জায়গা আমি বেগুন, মরিচ, রামাইশ, জিঙ্গা খেত করছি, খুব কষ্ট করি। কিন্তু এমন টাইমে জাটিঙ্গা প্লাট করিয়া সবটা নিল কি বাবাইয়া। এখন আমি বাবা অসুস্থ, বাবার দোয়াই কিলা করতাম, আইতার ইন্দার কিলা মারতাম না। আমার ছোট আরো 2টা বাচ্চা আছেন, বাচ্চা লিয়ে আমি খাইতাম। মা করে অসুস্থ, মা চোখে দেখুন না। এখন আমি কিলা কিতা করতাম। এখন আপনার কাছে, সরকারের কাছে আমি সাহায্য চাই। গুড়ামারার প্রায় দীর্ঘ নিজের হুশ হয়েছে মানতে দেখে আর কি আমরা বাচ্চা চাইন তো খেত কৃষি কথা। কিন্তু ওই যে কৃষি বিভাগের যে গ্রাম সভা আসেন তাইনো বালা এটা আইলেও মুখ চিনি কৃষি লাইনের যতটুক দেওয়া যেটা সামান দেওয়া লাগে এটা তাই কিছু মুখ চিনি দেন। তারা একটা কমিটি বানাইল আছে FMC কইতে সময় বাদে তো এটা পাট করছে। আগর যে FMC বানানি হয়েছিল তো আমরা এখানে 2 জন আসেন, নাম কইয়ার না, তারারে লইয়াও যে গ্রাম সভা যাইন তাই নাই এইটাও টান তারার বাড়িত বইয়া একটা মিটিং করিয়া কৃষি লাইনের যেটাও দেওয়ার টান দিলেন। যাই হোক খেতোয়াল তো আমরা এখানে প্রায় 100 পরিবার, আমরা যে গুড়ামারা গ্রামের প্রায় 100 পরিবার খেত কৃষি মানে কাম করেন। কিন্তু তারা কোনো লাইনের কৃষি এটা 2-1 জনে কিষান পয়সা যে 2000 দেয় তারা ওটা পায়, খুব সব মানুষে পায় না। সবর 4 বিঘা 5 বিঘা 6 বিঘা ইলা জমিন খেত আছে প্রত্যেকটা বছর। ও খেতের উপরেও নির্ভয় এটা মানুষের, অন্য কোনো কাম কাজ জানেন না কোনটা না, ও খেতের উপরে সপ্তাহ তারা। শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 21 ও 22 জুন শিলচর ন্যাশনাল
হাইওয়ের শুভারম্ভ ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। দেখুন সবিশেষ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। প্রতিদিন বেলা 2টো থেকে শুরু হবে প্রতিযোগিতা। 7 থেকে শুরু করে অনূর্ধ্ব 17 পর্যন্ত 6টি ক্যাটাগরিতে হবে এই খেলা। তারা বলেন, এবছর তারা দ্বিতীয় প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটানো। আমাদের এই লিটল ট্রি হাউস চেস একাডেমি বিগত 2 বছর ধরে চালাচ্ছি আমরা। এটাতে অ্যারাউন্ড 30 স্টুডেন্টস অলরেডি এনরোল্ড আছে। আর মেইন ফোকাসটা আমাদের এটাই যে মানে এই এরিয়াটা কভার করা। আর এই এরিয়াতে কি হয়, যেমন বাচ্চারা কি হয় খেলার ইন্টারেস্ট আছে বাট ওরা কোনো একাডেমি পায় না বা ট্রেনিং মেথড পায় না। তো আমরা এটাই ফোকাস করি এখানে যে লিটল ট্রি হাউস চেস একাডেমি এই পার্টে, যেমন লিঙ্ক রোড টুয়ার্ডস লিঙ্ক রোডে আমরা ফার্স্ট লিঙ্ক রোডে এই একাডেমিটা আছে, মেইন রোডেই নিয়ার লেন নাম্বার 1A। তো আমরা মেইন ফোকাস এটাই যে কিডসরা আসুক, বাচ্চারা আসুক, শিখুক, অ্যান্ড দেন আমরা ওদেরকে প্রিপেয়ার করি স্টেট লেভেল ন্যাশনাল লেভেল খেলার জন্য। আর এখন আমাদের একটা অ্যাচিভমেন্ট তো হয়েছে ফ্রম দি লাস্ট 1 ইয়ার। আমাদের দুটো স্টুডেন্টস একাডেমি লিটল ট্রি হাউস চেস একাডেমির দুটো স্টুডেন্ট ইন্টারন্যাশনাল রেটিং পেয়েছে, যাদেরকে আমরা আবার সম্বর্ধনা দেবো আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে। আর আমরা আরো দেখতে পাই যে আমরা আরো যেমন স্টুডেন্টসকে গ্রো করতে পারি আর ওরা যেন কম্পিট করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলসে। আর আমরা যেমন লিটল ট্রি হাউস চেস একাডেমির 2nd এডিশন বারাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছি, যেমন 21 and 22 of June নিউ শুভারম্ভ ব্যাংকেট হলে, ন্যাশনাল হাইওয়েতে নিউ শুভারম্ভ ব্যাংকেট হলে অন 21 and 22 June। আর এটার যেমন আমরা এখন স্কুল ভিজিট করেছিলাম, তো স্কুল ভিজিট করার পরে দেখলাম যে বিভিন্ন স্কুলসে এখন এক্সাম চলছে। তো ওদের রিকোয়েস্টের মানে দেখেছি যে ওরা রিকোয়েস্ট পুট করছে যে ইট শুড বি আফটার 1 PM। আমরা 2 PM থেকে রেখে দিয়েছি, সো দ্যাট স্টুডেন্টস যখন শেষ করে এক্সামস এসে ইজিলি খেলতে পারে। 2 PM অনওয়ার্ডস ওই দিনের খেলাটা হবে 3 রাউন্ড, আর সানডে 4 রাউন্ড। আমরা নেক্সট 4 রাউন্ড করে আমরা 5 o'clock প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের প্রত্যেক এই যে লিটল ট্রি হাউস চেস একাডেমির যে কম্পিটিশনটা আন্ডার 7 থেকে নিয়ে আন্ডার 17 এন্ড দেন ওপেন ক্যাটাগরি আছে। প্রত্যেক ক্যাটাগরিতে আমরা 10টা বয়েজ এন্ড 5টা গার্লসকে প্রাইজ দেবো, মানে ট্রফিজ দিয়ে অ্যাওয়ার্ড করবো আর কি প্রত্যেক ক্যাটাগরিতে। এন্ড স্পেশাল প্রাইজেস আছে ফর ভেটারান ম্যান, ওমেন আর ইয়াংগেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্টস আছে। এই গেমটা হবে র্যাপিড ফরম্যাটে, আর লাস্ট ডে অফ এন্ট্রি হবে 20th of June। তো আমি সবাইকে এটাই মানে প্রাইসটা কি থাকবে? প্রাইস সব প্রাইজেস গুলো ট্রফিজ আছে, সব কাস্টমাইজ ট্রফিজ দেখতে পারবেন আপনারা, সবই কাস্টমাইজ মানে ওয়েল ফার্নিশড। আমরা উডস গুলো দেখে বা বার্নিশ গুলো মানে এত ভালোভাবে বাইরে থেকে আনিয়েছি প্রাইজেস গুলো, সেটা অ্যাটলিস্ট মানে ইউনিক জিনিসগুলো যেটা এটাতে শিলচরে কখনো এটা এরকম প্রাইস দেওয়া হয়নি, ওইভাবে প্রাইস নিয়ে এসেছি এবার। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।